আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটি দেখবেন, বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন, কারণ বেশ কিছুদিন যাবৎ আমরা আহ, ভারত এবং আহ, ভারত এবং আওয়ামী লীগ খুনি হাসিনার বেশ কিছু প্ল্যান পরিকল্পনার প্ল্যান বি হিসেবে, প্ল্যান এ তে ছিল জুলাই মাসের পরবর্তী মানে আগস্ট মাসের প্রত্যেকটি ঘটনা তাদের প্ল্যান এ ছিল। তার ভিতরে ছিল আপনার বন্যা, তিস্তা নদীর বাঁধ ছেড়ে দেওয়া, আপনার সনাতনী অথবা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার চেষ্টা, বিভিন্ন ধরনের মন্দিরে হামলা করার যে বিষয়গুলো, এরপর বিভিন্ন জায়গায় সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনের অফিসারদেরকে হত্যা করা এবং আপনার যে ধর্মীয় দাঙ্গা এবং দেশের অভ্যন্তরে যে অস্থিতিশীল অবস্থা, সেগুলো হচ্ছে তাদের প্ল্যান এর মধ্যে। এবং বেশ কিছু তাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে জাহাঙ্গীরনগরের যে ছাত্রলীগের কর্মী হত্যা, প্রত্যেকটি বিষয় ছিল তাদের নিজেদের কর্মীকে হত্যা করার পাশাপাশি হত্যা করে তাদের প্ল্যান এর সর্বশেষ কর্মসূচি। তারা প্ল্যান এ শেষ করে প্ল্যান বি শুরু করেছে গত এক সপ্তাহ যাবৎ, যেখানে আমরা দেখতে পাচ্ছি মুসলমানদের কিছু বিষয় নিয়ে, আমাদের ইসলাম ধর্মের কিছু বিষয় নিয়ে আমাদের দেশের অভ্যন্তরে আমাদের মধ্যে ডাইভার্সিটি তৈরি করা, মানে বিভেদ তৈরি করা। যে বিভেদটা তৈরি করে পৃথিবীর ইতিহাসে খ্রিস্টান ধর্মকে ধ্বংস করেছিল ইসরায়েল তথা ইহুদি ধর্মের, যারা ইহুদি ধর্মই কিন্তু খ্রিস্টান ধর্মকে ধ্বংসের পিছনের সবচেয়ে বড় কারিগর। তো এখন এই হিন্দু ধর্ম বা ভারত অথবা যারা রক্তপিপাসু সরকার, স্বৈরশাসক, ফ্যাসিস্ট, এই দেশের ফ্যাসিজমের সবচেয়ে ভয়ঙ্কর রূপকার শেখ মুজিবের কন্যা, পলাতক শেখ হাসিনা, সে হাসিনার প্ল্যান বি এবং ভারতের যে সংশ্লিষ্টতা এই দেশে দেখা যাচ্ছে ইতিমধ্যে। গত এক সপ্তাহ যাবৎ যে বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু আসলে পরিস্থিতি আসলে এমনভাবে ঘোলাটে করছে, আমরা যারা মানে বুঝের মানুষ বা রাজনীতি করছি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি অথবা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক মানে রাজনীতি করার লক্ষ্যে যারা বেশ কয়েক বছর যাবৎ যুগের পর যুগ রাজনীতি করে যাচ্ছে, তাদের মধ্যে যে অপরিপক্কতা, তারপর হচ্ছে আপনার ভেদাভেদ, এই বিষয়গুলো নিয়ে আসলে আমি খুব সারপ্রাইজ ছিলাম। মানে মানে খুব কি বলবো, কিছুটা মানে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম কারা আসলে কেন তারা এগুলো এমন করছে। যদি খুব স্পেসিফিক করে বলতে যাই, সেটা হচ্ছে যে আমাদের গত দুই এক দিনের যে বিষয়টা, আসলে এই দেশে সবচাইতে 90% বলি বা 95% মুসলমান এবং ইসলাম এই অনুশাসনের দেশ, মুসলমানদের দেশ। যদি সেখানে প্র্যাকটিসিং মুসলমান ধরে থাকি 35 থেকে 40% প্র্যাকটিসিং মুসলমান, যদি 50+ বা 70, 60 বা 70+ প্র্যাকটিসিং মুসলমান হইতো, তাহলে এই দেশে গত 16 বছর এই ফ্যাসিজম রাজত্ব এবং ভারতের সাম্রাজ্যবাদ কায়েম হওয়ার কোনো আশঙ্কা ছিল না, কখনোই সম্ভব ছিল না। কেন বলছি? দেশের 90% মুসলমান, তবে সেই মুসলমান ভাই মুসলিম, সে কিন্তু নামাজ শেষে এসে ওই যে কিছু অডিও ভিডিও তো আপনারা রেকর্ড পেয়েছেন, প্রশাসন থেকে শুরু করে পুলিশ অফিসার, পুলিশ কর্মকর্তা, ডিসি, এডিসি, প্রতিটা জায়গায় তারা নামাজ পড়ে এসে, হজ করে এসে ঘুষ নেওয়ার যে ফোন আলাপ, ইতিমধ্যে আপনারা জেনেছেন সেই বিষয়গুলো। আমরা যদি মানে লিজিমেটি মেনটেন করি, আমাদের লিজিমেটিক পজিশনটা যদি এরকম হইতো যে আমরা সবাই প্র্যাকটিসিং মুসলমান, তাহলে তাদের এই ধরনের কীর্তিকলাপগুলো, কর্মকাণ্ডগুলো, তাদের গতিবেদগুলো ওই পর্যায়ে পৌঁছাইতো না। তারা হজ শেষে, নামাজ শেষ করে এসে এই ধরনের কর্মকাণ্ডে কখনোই জড়ানোর সাহস পেত না, তাদের ঈমান বা তাদের আমলটা ওই পর্যায়ে যেত না। আমি কেন বলছি? এই দেশের মুসলমান 90, 95 বা 99% যদি বলে থাকি, আমরা আসলে প্র্যাকটিসিং না, আমরা আসলে কি বলবো, আমরা নিখুঁত বা দৃঢ় বিশ্বাসী না, যার কারণে আমাদের আজকে এই পরিণতি, এই অবস্থা। বিশ্লেষক যারা রাজনীতি নিয়ে গবেষণা অথবা বিশ্লেষণ করে, যারা রাজনৈতিক বিশ্লেষক, তো তাদের সাথে কিছু বিষয় আমার সাথে খুব বেশি মিলে যাবে। কারণ হচ্ছে একটা বিপ্লবের পর আমরা স্বাভাবিকত
যে যে ধরনের সরকার এবং সরকারের কার্যক্রম পদক্ষেপ দেখতে পাই, বা যদি আমরা বিভিন্ন দেশের ধরেন গ্রিস অথবা আপনার গানা, তারপর হচ্ছে যে আফ্রিকার বিভিন্ন দেশের সহ বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের যখন স্বৈর শাসক পালিয়ে যায় অথবা নির্বাসনে চলে যায়, তো এরপরের যে সরকার আসে, মানে বিপ্লবী সরকার আসে, বৈপ্লবিক সরকারের যে কার্যক্রম পদক্ষেপ গতিবিধি, তার মানে তার সাথে এই বর্তমান আমাদের অন্তর্বর্তী সরকার বা ইন্টার্ন গভর্নমেন্টের সাথে কোনো রকম যদি মিলাতে যায় 5% হয়তো কাছাকাছি যাবে। তো আমরা আসলে এই সরকারকে বা এই সরকারকে সামনে রেখে, বা এই সরকারকে যেহেতু আমাদের সকলেরই মতামত অথবা আমাদের বিবেচনায় যেহেতু এই সরকার গঠন হয়েছে, এখানের কিছু উপদেষ্টা অবশ্যই দুর্নীতির সাথে জড়িয়ে গিয়েছে ইতিমধ্যে। তো যারা দুর্নীতির সাথে দুই একজন উপদেষ্টা অথবা যারা দুই একজন সমন্বয়ক, আমি আসলে সেই ধরনের সেই উপদেষ্টাগুলোকে বা সমন্বয়ক বা উপদেষ্টা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবো না। তারাও আসলে স্বৈরাচারের দোসর এবং সেই মানে কি বলবো, খুন হাসিনার যে বা ভারতীয় দালাল, সেই ভারতীয় দালাল এবং স্বৈর শাসকের দোসরদেরকে উপদেষ্টা এবং সমন্বয়ক পরিচয় দিয়ে যারা যে ধরনের কাজকর্মগুলো করছে, বা আমাদের ছাত্রদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে বা প্ল্যাটফর্মকে যারা ধ্বংস করার, তাদের মোরালিটিকে যারা ড্যামেজ করার চেষ্টা করছে, তাদের একটা ছোট্ট পদক্ষেপ হচ্ছে এটি। কেন বলছি? কারণ হচ্ছে যে মানে 1971 থেকে 75-এর মধ্যে আপনি যদি এই ঘটনাগুলো মানে খুব বেশি খুঁটি 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 লেখা মানে পড়ালেখা করেন, বা মানে একটু দু একবার পড়াশোনা করেন, তাহলে বুঝবেন এই কাজগুলো কিন্তু বহুবার ভারত আওয়ামী লীগ যতবারই পরাজিত হয়েছে, প্রতিবার ভারত আওয়ামী লীগ একই সুরে একই মানে কি বলবো, একই পরিকল্পনা, তাদের অংশটা এমনই ছিল, তাদের কার্যক্রমগুলো গতিপথগুলো এমনই ছিল। তো তো সেই দিক থেকে এখন যে কাজগুলো চলছে, মানে আসলে টাকার কাছে যেহেতু আমাদের দেশের সর্বোচ্চ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিক্রি হয়ে গিয়েছিল, পুরো মানে আমলা থেকে শুরু করে সেনাবাহিনী যেখানে বিক্রি হয়ে গিয়েছিল, বা কি বলবো, মানে টাকার কাছে মাথা নত করেছিল, সেখানে এই সাধারণ বেকার সমন্বয়ক বা কয়েকজন মানে বয়স্ক, মানে কি বলবো, 50 ঊর্ধ্ব উপদেষ্টারা বিক্রি না হওয়ার তো কিছু নেই, কারণ তাদের নীতি নৈতিকতা বা তাদের তো কোনো ধর্মের পরিচয় নাই। তারা স্বাভাবিকত কোনো ধর্মকে লালন বা পালন করে না। তারা হচ্ছে সুবিধাবাদ চিন্তাবাদ, তারা সব সরকারের আমলে ভালো ছিল। যাই হোক, তো দুই একজন উপদেষ্টা এবং যারা সমন্বয়ক পরিচয় দিয়ে এই ধরনের অকারেন্স করছে, করাপশন করছে, তাদেরকে যদি দ্রুত সেখান থেকে মানে সেখান থেকে ডেস্ট্রয় করে দেওয়া যায়, অথবা তাদেরকে সেখান থেকে কি বলবো বের করে দিয়ে তাদেরকে সেখান থেকে ছাঁটাই করে অন্য গ্রহণযোগ্য বা যোগ্য মেধাবী সেখানে বসিয়ে যদি এই সরকারকে সামনে আরো কিছুদিন সময় দিয়ে এই দেশকে সংস্কার করা যায়। আমি বারবার সংস্কারের পক্ষে কেন, আপনি এই পর্যায়ে ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন একটা এডিসি মনে হয় কোথাকার একজন এডিসি, ইতিমধ্যে তাকে ওএসডি করা হয়েছে রংপুরে। তো এই ধরনের যদি ডিসি এডিসি থেকে থাকে, তো এই ধরনের এডিসি বা ডিসি যদি এখনো স্বৈরাচার সরকারের অথবা ভারতীয় দালালরা যদি এইসব গুরুত্বপূর্ণ জায়গায় বসে থাকে, তাহলে নির্বাচন কখনোই স্বচ্ছ এবং গ্রহণযোগ্য গণতান্ত্রিক পদ্ধতিতে মানবতার এবং মানে মানুষের কখনো ভোটে নির্বাচনটা হবে না বলে আমার বিশ্বাস। কারণ এই দোসরকে বা এই ভারতীয় আগ্রাসন বা ভারতীয় বা ভারতীয় দালালদেরকে যদি এখান থেকে বের করে না দেওয়া যায়, এদেরকে যদি সেপারেট করা না যায়, শাস্তির আওতায় না আনা যায়, তাহলে সামনের দিনগুলো আমাদের জন্য আরো বেশি ভয়ঙ্কর হবে। এটা আপনি খাতা কলমে লিখে রাখতে পারেন। যদিও বা আমি জ্যোতিষী না অথবা কোনো প্রেডিকশন না, কিন্তু এতটুকু নিশ্চিত থাকেন, সাধারণ এগুলো বোঝার জন্য এত বেশি পড়াশোনা, এত বেশি গবেষণা বা এত বেশি রাজনীতি অর্থনীতি বোঝার কোনো প্রয়োজন নেই। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে স্বাভাবিকভাবে চিন্তা করলে এই বিষয়গুলো চলে আসে। কারণ হচ্ছে যে এই আন্দোলন, প্রত্যেকটা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, তারপরে যে বিপ্লব, যেভাবে শিক্ষক মানে সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, ছাত্র সমাজ, ছাত্র জনতা থেকে শুরু করে প্রত্যেক ধর্মের, প্রত্যেকটা বর্ণের, জাতের, পেশাজীবী, শ্রমজীবী, প্রতিটা
মানে কি বলবো, পেশার মানুষের অংশগ্রহণে এই ধরনের বিপ্লব, এই ধরনের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা হয়ে থাকে। তো সেখানে তাদের মতামতকে সামনে রেখে এই কাজগুলো করাটাই আমি মনে করি সবচেয়ে ভালো। এই মুহূর্তে যেটা চলছে, আমরা বিভিন্ন রকম ইসলামিক আমাদেরকে ইসলাম ফেবু করার জন্য বিভিন্ন পতাকা নিয়ে, ইসলামিক লেখা নিয়ে যে কাজগুলো হচ্ছে, আসলে এই কাজগুলো ভারতের এবং শেখ হাসিনার পলাতক সাবেক প্রধানমন্ত্রী, রাতের ভোটের নির্বাচনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্ল্যান বি এর অংশ। যদিও বা আমাদের বিখ্যাত গবেষণে যারা আমাদের বোঝার মানুষরাও যে বিষয়টা বুঝছে না, আসলে যারা দেখেন, গতকালকের একটা নিউজ, ইন্টারনাল নিউজ, যেটা হচ্ছে তারা ইতিমধ্যেই মানে সেভ বাংলাদেশ যে হ্যাশট্যাগ, সেই হ্যাশট্যাগের ভিতরে সেভ বাংলাদেশ মানে 1 2 3 4 5 নম্বর অবস্থান করছে এই মুহূর্তে। তো এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। জেনারেশন যে বিষয়টা লিড করে, জেনজি জেনারেশনকে জেনজি পদ্ধতিতে চালাতে হবে। সেটা যদি না বুঝি, তাহলে আমাদেরকে আবারও মানে 16 বছর 20 বছর পিছনে পড়ে যাইতে হবে, কিছুই করার নেই। তো এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা এখন যে বিষয়টা করতেছি, মানে বিশ্বে আন্তর্জাতিকভাবে আমাদেরকে তালেবান অথবা জঙ্গি অথবা মৌলবাদের দেশ হিসেবে ইতিমধ্যেই প্রতিষ্ঠা করার প্রায় পথ তারা এগিয়ে গিয়েছে। কারণ সেভ বাংলাদেশ যে হ্যাশট্যাগ, সেটা 5 নম্বর স্থানে অবস্থান করছেন। এবং এরকম শত শত টুইটার অ্যাকাউন্ট আছে, তারপর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, যেখানে তারা এই ধরনের বিষয়গুলোকে, একই ব্যক্তির কয়েকটা অ্যাকাউন্ট খুলে তারা যেহেতু আপনারা ইতিমধ্যে জেনেছেন, পলাতক হাসিনার ছেলে আমেরিকাতে লবিস্ট নিয়োগ করেছে লক্ষ লক্ষ টাকা দিয়ে। তো সেখানে তাদের লবিস্টগুলো বা প্রত্যেকটা জায়গায় তাদের অপসংস্কৃতিগুলো, গুজব লিগগুলো প্রতিষ্ঠা করার জন্য তারা শত শত হাজার হাজার কোটি টাকা, যেগুলো বাংলাদেশের জনগণের ব্যাংক থেকে তারা লুটোপুটে খেয়েছে, সেগুলো এখন বিভিন্ন জায়গায় তার 2% খরচ করলো এনাফ। 2 থেকে 5% খরচ করলে কিছু, মানে এই ধরনের বিষয়গুলো তাদের জন্য করাটা মানে কোনো মাথার কিছু না। আসলে খুব ইজিতে তারা কাজগুলো করতে পারবে, তারা করছেন। সেই বিষয়গুলো ছাত্র সমাজ, শিক্ষিত সমাজ, যারা বোঝের মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সেইগুলোকে আমাদেরকে আমলে আনতে হবে। সেগুলো বুঝে আমাদেরকে মানে পাশের মানে আমাদের রাজনৈতিক কর্মীদেরকে বোঝাতে হবে যে এই কাজগুলো, পতাকা নিয়ে, ইসলামকে নিয়ে যে দেশের ভিতরে অস্থিতিশীল পরিস্থিতি, পাহাড়ের ভিতরে যে অস্থিতিশীল অবস্থা ছিল, বিভিন্ন জায়গায় যে ছাত্রলীগ মেরে ফেলা, তাদের নিজের কর্মীকে তারা নিজে মেরে ফেলা, 2004 সালের মতো 21-এ গ্রেনেড হামলা, 64 জেলায় গ্রেনেড হামলা, তারা নিজেদের দলের কর্মীকে, আওয়ামী লীগকে মেরে ফেলে, ছাত্রলীগকে মেরে ফেলে। এই ধরনের নোংরা রাজনীতি, মানে রক্তপিপাসু, রক্তখেকো রাজনীতিবিদ তারাই। এই কাজগুলো তারা করতে একবারও দ্বিধাবোধ করবে না। আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে। যেহেতু এই মুহূর্তে সেনাবাহিনীর সম্পূর্ণ বিষয়টাকে আমি দেশবিহীন বলতে পারবো না, সেনাবাহিনীর মধ্যে, তারপর আমলাদের মধ্যে, সচিবদের মধ্যে, ডিসিদের মধ্যে, পুলিশ কমিশনার, সাংবাদিক, প্রতিটা জায়গায় এখনো 5% থেকে 7 বা 10% ভারতীয় দালাল প্লাস, ভারতীয় এজেন্ট বা ভারতীয় দালাল প্লাস পলাতক খুনি হাসিনার দোসররা এখনো অবস্থান করছেন। এদেরকে যদি আমরা আইনের শাস্তির আওতায় না এনে, সংস্কার না করে যদি আরও এগিয়ে যাই, আমরা এই অন্তর্বর্তী সরকারকে যদি বুদ্ধি পরামর্শ না দিয়ে নির্বাচনে যাই, আমরা আবারও সেই ভারতের আগ্রাসন থেকে মুক্ত হতে পারবো না। আমরা ভারতের সাম্রাজ্যবাদেই বা ভারতের একটা ছায়া রাষ্ট্র হিসেবেই থেকে যাব। তা আমার যে রিকোয়েস্ট, আমার যে মানে অনুধাবন, আমার যে পর্যালোচনা, পরিকল্পনা আপনাদের সামনে শেয়ার করছি, যে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। যে কোনো বিষয় শুনে হুট করে রাস্তায় নেমে যাওয়া যাবে না। দাড়ি টুপি থাকলেই সবাই মুসলমান না। পাশের মানুষ যেমন সবসময় আপন হয় না, পাশে যে ব্যক্তি থাকে বা যে মানুষটা পাশে থাকলে আসলে আপনজন হয় না, ঠিক সেভাবে দাড়ি টুপি দেখেই সালমান এফ রহমান অথবা রবীন্দ্রনাথ ঠাকুর অথবা বাইতুল মোকাররমের সাবেক খতিব অথবা চিটাঙ্গের নজরুল হক মাইজ ভান্ডারী, এদেরকে দেখে আপনি মুসলমান মনে করিয়েন না। এই ধরনের মানে গোস্ত খাইয়া মুসলমান অথবা মানে ধর্ম ব্যবসায়ী যারা জঙ্গি, আসলে মূলত রাজাকার তারাই। তাদেরকে সবাই জাতির সামনে আমরা মানে বাদ দিয়ে আমরা শুধুমাত্র মানে কিছু ট্রমা বা কিছু সাবজেক্টকে সবসময় আমরা জনগণের কাছে মিডিয়ার সামনে উপস্থাপন করে, এই মিডিয়া এবং আমাদের ভারতীয় এবং খুনি পলাতক আওয়ামী লীগের এবং নেতাদের কিছু কি বলবো পদ্ধতি, তাদের পুরাতন পদ্ধতি, তাদের এটাই তাদের শিক্ষা এবং তাদের কারিকুলামে পড়ে। তো আমি 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 সকলকে অনুরোধ করব, আমাদের এই মুহূর্তে ছাত্র জনতা,
যারা সচেতন সমাজ, সচেতন নাগরিক, প্রত্যেকেই যারা এই মুহূর্তে রাজনীতি করছেন, জামাত, বিএনপি, ছাত্রদল, ছাত্র শিবির, প্রত্যেকটা রাজনৈতিক নেতাকর্মী, দলের সিনিয়র নেতারা, কর্মীরা, আপনারা এই বিষয় নিয়ে অ্যালার্ট থাকবেন। যে কোনো বিষয় নিয়ে খুব দ্রুত না বুঝে রাস্তায় নেমে যাওয়া যাবে না। দেশের স্থিতিশীল অবস্থাকে অস্থিতিশীল করে ভারতের কাছে বাংলাদেশকে পানির দামে বিক্রি করে দিবেন না আল্লাহর ওয়াস্তে। কারণ তাদের প্ল্যান এ বি শেষ করে তারা প্ল্যান বিতে প্ল্যান বি শুরু করেছে। এই পতাকা উত্তোলন, ইসলাম, এই হাবিজাবি বিষয় নিয়ে আমরা আমাদের দেশকে সংস্কার করে এরপর আমরা আমাদের সংবিধানকে আমরা সম্পূর্ণভাবে দেশ এবং আম, দেশ এবং ধর্মের ভিত্তিতে আমরা যদি গ্রহণযোগ্য একটা সংবিধান রচনা করে প্রণয়ন করে দেশ চালাতে পারি, এবং আমাদের প্রতিটা জায়গায় আমলা, সচিব এবং প্রত্যেকটা ক্যাডারে থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে, মন্ত্রণালয়ে, অধিদপ্তরে, পরিদপ্তরে যদি আমরা আমাদের দেশপ্রেমিক, স্বচ্ছ, দুর্নীতিহীন, দুর্নীতিমুক্ত ব্যক্তিগুলোকে, নেতাকর্মীগুলোকে বা যোগ্য ব্যক্তিদেরকে আমরা যদি বসাতে পারি, নীতি নৈতিকতা সম্পন্ন ব্যক্তিদেরকে যদি আমরা সেই আসনে বসাতে পারি, তাহলে আমরা আমাদের এই দেশকে ভারত মুক্ত এবং আওয়ামী মুক্ত, দেশপ্রেমিক, সুন্দর বাংলাদেশ গড়তে পারবো বলে আমার বিশ্বাস। সকলেই অ্যালার্ট থাকবেন। যে কোনো বিষয় আমরা না বুঝে, না শুনে, গবেষণা না করে হুট করে ভারতের এবং খুনি হাসিনার পাদে বা খুনি হাসিনার যে পাতে পা দিব না বলে আমার বিশ্বাস। আজকে এতটুকুই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Thank you.